হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। আজকে আমরা যে 2023 সালে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল হয়েছিল তার মেন্সের যে ম্যাথস কোশ্চেনগুলো এসেছিলো, 25টা ম্যাথ কোশ্চেন ছিল, তার সলিউশন নিয়ে ডিসকাশন করব। দেখো, এই যে প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট বটেই, এবং যারা বিভিন্ন এছাড়াও মানে ডাব্লিউবিপি ছাড়াও বাকি যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু কোশ্চেনগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক, কারণ আগের দিনেই বলেছিলাম যে কোশ্চেন এভাবে স্যাগ্রিগেশন হয় না, যে এটা শুধুমাত্র পুলিশের জন্য, এটা শুধুমাত্র রেলের জন্য, এরকম হয় না। আমাদের যে কোনো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে ঘাঁটতে থাকো তাহলে দেখতে পাবে যে আমি তোমাদের এমন কোশ্চেন দেখিয়ে দেবো যেগুলো সিজিএল এর কোশ্চেন এসেছিলো, সেগুলোই তোমাদের দেখাবো যে ডাব্লিউবিপিতে এসেছিলো, আবার সেগুলোই দেখাবো তোমার রেলেও এসেছিলো। ঠিক আছে, তো এভাবে কোশ্চেনের সেগ্রিগেশন হয় না, তোমরা কোশ্চেনের সেগ্রিগেশন করতে যেও না। কোশ্চেনগুলো ফার্স্ট কী করবে, যে আমি যখনই একটা কোশ্চেনে শিফট হব তখন তোমরা আগে ভিডিওটা পজ করে নিজেরা আগে করার চেষ্টা করবে। আর অবশ্যই এখানে তোমরা ম্যাথস করছো, তার মানে এমনটা নয় যে তোমরা জাস্ট এখানে ওখানে ম্যাথস করতে শুরু করে দেবে। তো একটা প্রপার সেট আপ নিয়ে বসবে, খাতা পেন নিয়ে বসবে। ঠিক, নিজেরা আগে সলিউশন করবে, তারপর আমার সলিউশন দেখবে। যদি তোমরা নিজেরা সলভ করতে পেরে যায় তবুও সলিউশনটা দেখবে, সেক্ষেত্রে তোমরা একটু চাইলে 2x স্পিডে দেখে নিতে পারো। বা যদি নিজেরা করতে না পারো তাহলে তো দেখতে হচ্ছেই। কেন দেখতে বলছি, যদি পেরে যাও তবুও দেখতে এই কারণে বলছি, হতে পারে যে তুমি কোনো একটা পদ্ধতির মাধ্যমে করলে, আমি অন্য কোনো একটা পদ্ধতির মাধ্যমে করলাম, তাহলে তোমার ওই যে দ্বিতীয় পদ্ধতিতে জানা রইলো, এটা কিন্তু তোমার পক্ষে হেল্পফুলই হবে। ঠিক, তো চলো আর দেরি না করে অঙ্কগুলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী ছিল, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটাকে যদি 29 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তাহলে এক্ষেত্রে আমরা কি বলি, যে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 63 ভাগশেষ ছিল, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি কী করি, যে 29 দিয়ে ভাগ করে দিই কাকে, 63কে। 29 দুগুণে 58, এখানে পড়তে হবে কত, 5 পড়তে হবে। তাহলে ভাগশেষ কত পড়তে হবে, 5। আরেকটা জিনিস বলে রাখি, এরা অবশ্যই সবসময় এরকমই করতে হবে যে 29 আমরা 63কে ভাগ করে দেবো। এটা কেন করছি, এটার পেছনেও লজিক আছে, যে আমরা শুধু এটাই কেন করছি, কারণ এই যে 899 দ্বারা যখন ভাগ করলে 63 ভাগশেষ থাকে, তাহলে এরকম কি সংখ্যা হতে পারে? হতে পারে নিশ্চয়ই যে 899 দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলতে পারি যে 899 এর সাথে কোনো একটা n গুণ আছে, তার সাথে 63 দিয়ে ভাগ আছে। তাহলে সংখ্যাটা নিশ্চয়ই এই ধরনের, যেটাকে 899 দ্বারা ভাগ করলে যদি 63 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটা নিশ্চয়ই আমাদের এই ফরম্যাটে হবে। এবার এটাকে যখন আমরা 29 দিয়ে ভাগ করব, তখন 29 899 দিয়ে ভাগ করে দেবে, তো এখান থেকে তো 0 রিমাইন্ডার দেবে। আর 63কে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 5 রিমাইন্ডার, তো 0 + 5 মানে আমাদের রিমাইন্ডার কত হয়ে যাবে, 5। বোঝা গেল এটা বেসিক জিনিসটা কি। স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত কিমি/ঘন্টা? তাহলে প্রতিকূলে 45 মিনিটে যদি 12 কিমি যায়, তাহলে প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে যদি আমরা বেগ বলি, তাহলে 12 কিমি যায় 45 মিনিটে, 60 মিনিটে যেটা যাবে সেটাই তার গতিবেগ। এখানে আমরা সিম্পলি কাটাকাটি করে নেব। এখানে কাটছি আমরা 5 9 45, 5 12 60, 3 3 9, 3 4 12, আর 3 4 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 16 কিলোমিটার/ঘন্টা। 16 কিলোমিটার/ঘন্টা। এবার স্থির জলে নৌকার, এটা তো আমাদের কি প্রতিকূলে বেগ, তাহলে নৌকার বেগ যদি আমরা এক্স ধরি আর স্রোতের বেগ যদি ওয়াই ধরি, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 16। আর কি দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে 30। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই 30-এর থেকে এই ইকুয়েশনটা যদি আমরা পুট করি, তো 30 মাইনাস ওয়াই সমান 16। তো ওয়াইয়ের মান এখানে কত হতে হবে, ওয়াইয়ের মান তোমরা বলবে এখানে 14 হবে। তো ওয়াইয়ের মান 14, ওয়াই মানে আমাদের স্রোতের গতিবেগ। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। ঘটনা কি বলা হয়েছে, যে সাপোজ মনে করো এটা আমাদের নাম্বার লাইন, এটা হচ্ছে যে টিভিটার ক্রয় মূল্য। ঠিক, ক্রয় মূল্য থেকে যদি কমে বিক্রি করি তাহলে আমাদের লস হয়ে যাবে, ক্রয় মূল্য থেকে বেশিতে বিক্রি করলে আমাদের প্রফিট হবে। তাহলে প্রথম যে সিচুয়েশানটি দিয়েছে সেটাতে 10% ক্ষতি হয়েছিল। 10% ক্ষতি মানে আমরা বলতে পারি যে কোথাও সে এইরকম জায়গাতে কোথাও একটা বিক্রি করেছিল, 90%-এ বিক্রি করে দিয়েছিল, কস্ট প্রাইসের 90%-এ বিক্রি করেছিল। যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। 18% লাভ হওয়া মানে কি, নিশ্চয়ই কস্ট প্রাইসের 118%-এ সে বিক্রি করতো। কস্ট প্রাইসে তোমরা বলবে 118%-এ বিক্রি করতো।
এটা তো কস্ট প্রাইস মানে কি, এখানে 100% আছে, কস্ট প্রাইস তার 100%, এখানে 90%, আর এই জায়গাতে 118%। এবার এদের দুজনকার মধ্যে দামের পার্থক্য কত দিয়েছে, 5600। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টে কত রেশিও হচ্ছে, পার্সেন্টে কত হচ্ছে, এখান থেকে এতটা 10%, আর এখান থেকে এটা হচ্ছে 18%। তাহলে 28%, 28% কার, কস্ট প্রাইসের। তাহলে কস্ট প্রাইসের 28% মানেই 5600 টাকা। কস্ট প্রাইসের 1% মানে কত হবে, ভাগ করে নেবো 5600কে 28 দিয়ে, পেয়ে যাবো কত, 200 টাকা। তাহলে কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস তার নিজের 100%, 100% কত হয়েছে, 200-র উপরে আরও দুটো শূন্য। তার মানে জিনিসটার দাম যদি আমরা বলি যে অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত হয়েছে, 20,000 টাকা, কিন্তু আমাদেরকে ওটা বলেনি, আমাদের জানতে চাইছে যে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে। তো চাইলে আমরা এখান থেকে 120%ও বের করতে পারি, বা যদি আমরা শর্টে দেখতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে স্যার 5600 টাকা আমার কস্ট প্রাইসের 28%-এর ভ্যালু, আমাকে বের করতে হবে কস্ট প্রাইসের 120%, কারণ 20% লাভে বিক্রি করা মানে 120%-এ বিক্রি করা। তাহলে আমরা পরীক্ষাতে চাইলে শুধুমাত্র এইটুকু লিখেও অঙ্কটাকে সলভ করতে পারি। এবার এখানে তোমরা কী করবে, এখানে তোমরা কাটাকাটি করে নেবে, যে পার্সেন্টের সাথে পার্সেন্ট কেটে যাবে, 28 দুগুণে 56, 2 × 12 24, 24-এর উপরে কয়েকটা শূন্য, অপশান ডিতে আমাদের আছে 24-এর পর কয়েকটা শূন্য। দেখো এটা অনুপাত থেকে একটা অঙ্ক আছে, 4x - 3y = 2 মানে কি, বাই আমরা বলেছি যে 2 মানে বাই, ভাগ ভেবে নিতে পারি। তাহলে 4x - 3y বাই কি দেওয়া আছে, 2x + 3y সমান 1/3 দেওয়া আছে, কোনাকুনি গুণ করে নেবো, 3 × 4 = 12x - 9y সমান 2x + 3y। 12x এই 2xটা ধরেছে মাইনাস হবে, 9টা এধারে মাইনাস আছে, ওই ধারে যে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10x সমান 12y। আমাদের x = y জানতে চেয়েছে, তাহলে x/y সমান কত হবে, x এর সাথে গুণ আছে 10, তাহলে 10 নিচে যাবে, তবে x এর সাথে 10টা গুণ হবে, উপরে 12। এবার যদি আমরা এখানে কাটাকাটি করে নিই, কাটাকাটি করলে আমাদের কত হবে, 2 × 6 = 12, 2 × 5 = 10, 6/5। আমাদের অপশান হয়ে যাবে কি, অপশান এ অ্যান্সার হয়ে যাবে 6:5। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, ঠিক একটা পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি দেওয়া আছে 195। তাহলে হারিয়ে যাওয়া পাতাটির নাম্বারের, একটা পাতা মানে কি, তার মধ্যে দুটো পেজ নাম্বার থাকবে, এদিকে একটা পেজ নাম্বার, অপর পৃষ্ঠে একটা পেজ নাম্বার থাকবে। তাহলে একটা পাতা যদি হারিয়ে গেছে, তাহলে সেটার বাদ দিয়ে বাকি যে সমস্ত পাতাগুলো রয়েছে তাদের টোটাল সমষ্টিটা করে আমাদের দিয়ে দিয়েছে কত, 195। আচ্ছা, যদি আমি সাপোজ ভেবে নিতাম যে আমার কোনো পাতা হারিয়ে যায়নি, তাহলে যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে সেই পেজ নাম্বারগুলোর যোগফল কত হতো। তোমরা বলতে স্যার 1 থেকে অবশ্যই শুরু হবে, 0 থেকে তো শুরু হবে না বইয়ের পেজ নাম্বার, 1 থেকে শুরু হবে, কত দূর পর্যন্ত, 20 পাতার বই, তাহলে 1 থেকে চলে গেছে 20 পর্যন্ত, তবেই 20 পাতার বই, 1 + 2 + 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত পাতাটা গেছে। তাহলে যদি আমার কোনো পাতা না হারাতো, তাহলে আমার সমষ্টি কত হতো, যে পেজ নাম্বারগুলো। তোমরা বলতে স্যার 1 + 2 + 3 + এরকম করে ডট 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 করে 20 পর্যন্ত। আর এটা তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, কি জানি, n × n + 1/2। এর যোগফল আছে যে n × n + 1/2, তো 20 × 21/2, সরি এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমাদের যোগফলের সূত্র, n × n + 1/2 সমষ্টির সূত্র। তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করি, যদি 2 × 10 = 20 মানে 210। এখন যদি কোনো পাতা না হারাতো, তাহলে সমস্ত পাতায় যে পেজ নাম্বার দেওয়া আছে তাদের যোগফল কত হতো, 210। এবার যে পাতাটা হারিয়ে গেছে তার প্রভাবস্বরূপ যে বাকি যে পাতাগুলো পড়ে রয়েছে তাদের সমষ্টি হচ্ছে 195। তাহলে যে পাতা দুটো হারিয়ে গেছে তাদের পেজ নাম্বার কত হবে, পেজ নাম্বারের সমষ্টি, এখান থেকে আমরা 195 বিয়োগ করে নেবো, কত পেয়ে যাবো, 15। তাহলে যে পাতা দুটো হারিয়ে গেছে তাদের যে পেজ নাম্বারগুলো আছে সেই পেজ নাম্বারগুলো যোগ করে দিলে আমরা কত পেয়ে যাবো, 15 পাবো। তার মানে পেজ নাম্বারটা নিশ্চয়ই, একটা পেজ যদি হারায় তাহলে একদিকে যদি 7 থাকে আর এদিকে 8 থাকবে, একদিকে যদি 9 থাকে ওদিকে 10 থাকবে, পরপর থাকবে ক্রমিক সংখ্যা। তাহলে দুটো ক্রমিক সংখ্যার যোগফল যদি 15 হয়, আমরা দেখবো অপশান কোনটাতে 15 হচ্ছে। এটা তো 9 + 10 19 হচ্ছে না, 7 8 15 এটা হচ্ছে, 6 5 11 11 12 23। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার হয়ে গেল। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক যদি এত হয় তাহলে ভাজ্য কত। আমরা নিশ্চয়ই জানি যে
ভাজ্য এখানে মাঝে থাকে, ভাজক এই সাইডে থাকে, এধারে যেটা পাই সেটা ভাগফল, আর নিচে যেটা পড়ে থাকে সেটা ভাগশেষ। এই ফরম্যাটটা আমাদের নিশ্চয়ই জানা আছে, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে এবার আমাদের কি দেওয়া আছে, যে ভাজক দেওয়া আছে 135, তাহলে ভাজকের জায়গায় লিখছি 135। ভাজ্যটা আমাদের দেওয়া নেই, জানতে চেয়েছে ভাজ্য কত হবে। আর কি দেওয়া আছে, যে ভাজক 135, ভাজকটা ভাগশেষের 9 গুণ। ভাজক যেটা হয়েছে সেটা ভাগশেষের 9 গুণ, মানে ভাগশেষ যদি আমার এক্স হতো, তাহলে ভাজকটা কত হতো, তার 9 গুণ। তার 9 গুণ মানে 9x। তাহলে 9x-এর ভ্যালু যদি 135 হয়, তাহলে ভাগশেষটি কী হবে, ভাগশেষের 9 গুণ হচ্ছে ভাজ্য, তাহলে আমরা ভাজক, তাহলে ভাজককে 9 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাব। তাহলে ভাগশেষটা কত হচ্ছে 15। আবার ভাগশেষের ভাগফলটা ভাগশেষের 5 গুণ, ভাগফলটা ভাগশেষের 5 গুণ, তাহলে 15 পাচ্ছে 75। তাহলে মাঝের যদি সংখ্যাটা আমরা এক্স ধরে নিই ভাজ্যটাকে, তাহলে ভাজ্য সমান কী লিখতে পারি আমরা, ভাজক ইন্টু ভাগফল, মানে 135 ইন্টু 75, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ যেটা 15। এবার এটা আমরা যোগ গুণ করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার একটা জিনিস দেখো, এই যদি গুণটা আমরা লক্ষ্য করি, তো ইউনিট ডিজিট এখানেও 5 আছে, এখানেও 5 আছে, মানে গুণ করে 5 5 25, 5ই আসবে। তার সাথে যখন যে আমরা 5কে যোগ করব, ইউনিট ডিজিট 5, তাহলে ইউনিট ডিজিট এককের ঘরের অঙ্ক, অবশ্যই আমার 0 আসবে। তাহলে অপশান বি আর অপশান সি তো অ্যান্সার হতে পারে না কখনোই। ক্লিয়ার, দুটো অপশান আমরা ক্যান্সেল আউট করে নিলাম। এবার আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে 9 দিয়ে ভাগ করে 12 14, ওকে। আমরা চাইলে এখানে যেটা আমি আগের দিনে বলেছিলাম যে ডিজিটাল সাম বা 9-এর বিভাজ্যতা, সেটা টেস্ট করে নিতে পারি। দেখো কীভাবে করব। 9 দিয়ে যদি যোগ করি, তাহলে আমরা দেখছি ডিজিটের সাম নিচ্ছি, ঠিক। 5 আর 3 8 আর 1 9, 9 দিয়ে ভাগ করে যাবে। তাহলে এই সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ করে যায়, এবারে এর সাথে যদি কিছু গুণ থাকে, যেটা 75 গুণ আছে, সেটাও 9 দিয়ে ভাগ করে যাবে। সাপোজ 18কে 9 দিয়ে ভাগ করে যায়, এবারে 18-র সাথে তুমি যাই গুণ করো না কেন, ওটা তো 9 দিয়ে বিভাজ্যই থাকবে। সেম এখানে এই 135 তো 9 দিয়ে বিভাজ্য, তার সাথে যদি 75 গুণ করি, তাহলে সেটাও 9 দিয়ে বিভাজ্য হবে। তা 9 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার তো 0 পড়ে থাকবে। তোমরা বলো হ্যাঁ স্যার, এখানে 0 পড়ে থাকবে রিমাইন্ডার। এখানে রিমাইন্ডার কত পড়তে হবে, রিমাইন্ডার মানে ভাগশেষ, 5 আর 1 6, এখানে ভাগশেষ 6 পড়ে থাকবে। তার আমাদের যে অ্যান্সার হবে, সেই অ্যান্সারেও 9 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের 6 ভাগশেষ থাকবে। অপশান যদি একে দেখি, 4 আর 1 5 আর 1 6, 6 ভাগশেষ হতে পারে। অপশান বি যেটা ডি আছে সেটা দেখি, 4 আর 2 6 আর 1 7 আর 8, তাহলে এখানে তো ভাগ যদি 9 দিয়ে ভাগ করে আমাদের 8 ভাগশেষ হবে, তাহলে এটা তো হতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 140। অপশানে একটাই অ্যান্সার পড়ে আছে। বা চাইলে তোমরা কেউ গুণ করতে পারো, 75 135 তার সাথে 15 যোগ করে যেতে পারো, বা যেটা বললাম যে বিভাজ্যতার সাহায্যে আমরা এখানে দেখে নিতে পারি। ক্লিয়ার। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে এত টাকা বেশি, শ্যাম যদুর থেকে এত টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে আমরা দেখবো এখানে কে কত টাকা বিনিয়োগ করেছে, রাম, শ্যাম আর হচ্ছে যদুকে আমরা জে দিয়ে লিখে দিচ্ছি, ঠিক। রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। তাহলে আমরা যদুকে ধরে নিচ্ছি এক্স, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 400 টাকা শ্যাম, ওকে। আর রাম হচ্ছে শ্যামের থেকে 200 টাকা বেশি, কারণ রাম নিশ্চয়ই এক্স প্লাস 600 টাকা বিনিয়োগ করেছে, শ্যামের থেকেও 200 টাকা বেশি, শ্যাম হচ্ছে এক্স প্লাস 400, তার 200 বেশি, মানে এক্স প্লাস 600 টাকা। এবার কি দেওয়া আছে যে 7,000 টাকা মোট মূলধন 7,000 টাকা, তাহলে মোট মূলধন মানে কি, এগুলো যোগ করে দিলেই আমরা মোট মূলধনটা পেয়ে যাবো। যদি যোগ করি আমরা পাবো কত, 3x প্লাস 1000, 3x প্লাস 1000, এই যে মূলধনগুলো যদি যোগ করি 3x প্লাস 1000, এটা সমানই দেওয়া আছে 7,000। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্যার 3x সমান 6,000 হবে। 1,000টা এধারে যে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হয়ে যাবে, 2,000। এক্সের মান কত হয়ে যাবে, 2,000। তাহলে রামের মূলধন কত, 2,000 সাথে 600 যোগ 2,600, শ্যামের মূলধন 2,400, যদুর মূলধন 2,000। এবার এদের আমরা অনুপাত নেবো, কারণ ব্যবসা শেষে যে লাভটা দেওয়া আছে, লাভ বের করার জন্য আমাদের কি চাই, ওদের মূলধনের অনুপাতটা চাই। তাহলে যদি অনুপাত নেই, দুটো জিরো তো দেখতে পাচ্ছি আমরা এখানে কেটে যাবে, এই দুটো জিরোর সাথে দুটো জিরো কেটে যাবে, সব এখানে দুটো করে জিরো আছে। আর চাইলে আমরা 13 দিয়ে নিতে পারি, 2 13 26,
2 12 24, 2 10 20, মানে এদের রাম সাম আর যদুর মূলধনের রেশিও হলো 13 12 10, সময়ের রেশিও তো সেমই আছে, সময়ের সম্বন্ধে কোনো ছেড়খানি করেনি। তাহলে এখানে এদের যেটা লভ্যাংশ হবে বা লাভ হবে সেটাও 13:12:10 অনুপাতেই ভাগ হবে। তাহলে লাভ কত হয়েছিল? 3,500 টাকা। আমরা যদি দেখি এগুলো যোগ করলে কত হবো? 13 + 12 + 10, মানে 13 12 25 10 35 রেশিও। তার মধ্যে রাম কত টাকা লভ্যাংশ হবে? রাম তো 13 রেশিও পাবে। ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাবো 35 সাথে 35 কেটে যাবে 1300 টাকা। তাহলে রামের লভ্যাংশ কত হবে? 1300 টাকা অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সম্পূর্ণ পথের অর্ধাংশ এত অংশ সময় অতিক্রম করে থাকলে, তাহলে অর্ধাংশ মানে টোটাল পথ তো 120 কিলোমিটার, তার অর্ধাংশ মানে 60 কিলোমিটার। 60 কিলোমিটার সে কতক্ষণে গেছে? 3/5 অংশ সময় অতিক্রম করেছে। তাহলে টোটাল সময় কত? 20 ঘন্টা, তার 3/5 অংশ। তাহলে এটা কতক্ষণে গেছে? 20 ঘন্টার 3/5 অংশ। কাটাকাটি যদি করি 5 4 20, 4 3 12 ঘন্টাতে, 12 ঘন্টাতে। মানে 60 কিলোমিটার গেছে 12 ঘন্টাতে। আমার কাছে এখনও যেতে হবে 60 কিলোমিটার, সময় পড়ে আছে টোটাল 20 ঘন্টা, তার মধ্যে 12 ঘন্টা তো প্রথমের 60 কিমিতে গেছে, তাহলে নিচে গেছে 8 ঘন্টা সময় নিয়ে। তাহলে বলছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি/ঘন্টা ছিল। তাহলে 60 কিমি গেছে 8 ঘন্টা স্পিড নিয়ে। এখানে আমরা ক্যালকুলেশন করে নেবো। যদি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাবো, এখানে আমরা একটা চাইলে কাটাকাটি করতে পারি। 4 2 8, 4 15 60, 15/2 মানে 7.5 ঘন্টা, 7.5 কিমি/ঘন্টা তার স্পিড ছিল। ক্রমিক দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে ক্রমিক মানে কি? পরপর দুটো অখণ্ড সংখ্যা, ঠিক আছে, ওদের যে বর্গের পার্থক্য সেটা হচ্ছে 37। মানে যদি এটা দেখো, এটাতে যেহেতু বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এটা অপশানের সাথে মানে অপশান দিয়েও কিন্তু আমরা অ্যান্সারটা বের করে নিতে পারি। কীভাবে বের করবো? যে কোনো র্যান্ডম সংখ্যা আমরা ধরে নিচ্ছি, বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে বড় সংখ্যাটা দেওয়া আছে অ্যান্সারের মধ্যে। আমরা সাপোজ ধরে নিচ্ছি আমরা 20টাকে ধরে নিচ্ছি, কারণ এটাতে যখন আমরা অপশান টেস্ট করি তখন সাধারণত একে ফার্স্ট না ধরে বি সি এর মধ্যে ফার্স্ট ধরে ডি দিয়ে এইভাবে করে। বাট এটা কোনো এমন নয় যে সবসময় বি সিতে অ্যান্সার থাকবে, হতে পারে যে এতে অপশান অ্যান্সার থাকতে পারে। তো অপশান টেস্টে কিন্তু একটা জিনিস আছে যে কখনো তুমি সেই অপশানটাকে প্রথমেই পিক করে নিতে পারো, বা এমন হতে পারে যে একদম 4 নম্বর পজিশনে এসে তুমি সেই অপশানটাকে পিক করছো, ঠিক। তাহলে এক্ষেত্রে কিন্তু হড়বড় করলে চলবে না, আস্তে আস্তে হতে পারে যে কেউ ফার্স্টেই পেয়ে যেতে পারে, কেউ লাস্টেও পিক করতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি 20, এটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? তার থেকে 1 কম, কারণ যেহেতু পরপর, তাহলে 19। তার মানে আমাদের এখানে দেওয়া আছে যে 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ারের মানটা কত হবে? 37। এবার আমরা চাইলে এখানে সবসময় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলাটা মনে রাখবো, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়। ওকে, তো 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার মানে কি? 20 + 19 ইন্টু 20 - 19। তো 20 - 19 তো 1 হয়ে যাবে। তাহলে 20 + 19 মানে কত হয়ে যাবে? 39। তাহলে এটা তো নয়, 37 বলেছে, তাহলে এই অপশানটা হতে পারে না। তার মানে 20 থেকে ছোটোই হবে। 20 থেকে ছোটো আমরা হয়তো সাপোজ 19কে ধরে নিচ্ছি, ঠিক, 19কে ধরে নিচ্ছি। তার মানে প্রথমের সংখ্যাটা 19 স্কোয়ার, আর এটা বৃহত্তম সংখ্যা অপশানেরটা, তার আগের সংখ্যাটা কত? 18 মাইনাস 18 স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন করবো, 19 + 18 ইন্টু 19 - 18 পাবো। 19 - 18 মানে তো 1। তাহলে 19 + 18 মানে কত হয়ে যাচ্ছে? 37। যেটা আমার অপশান, যেটা আমার জানতে চেয়েছিল যে বর্গের পার্থক্য 37। তাহলে চাইলে এটা আমি তোমাদেরকে এভাবেও বলতে পারতাম যে তোমরা কি করবে, যে এখানে বলা হয়েছে 37, এখানে কত বলা হয়েছে? 37। প্রথমে 1 যোগ করবে, কত হয়ে যাবে? 38, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হয়ে যাবে? 19। এটাই তোমাদের অ্যান্সার। দেখো কত সুন্দর ট্রিক। বাট এটা এখানে ছাড়া কোথাও কাজে লাগবে না, ঠিক আছে। তো এরকম করে ট্রিক বানিয়ে বা এরকম করে ট্রিক মুখস্থ করার কোনো মানে হয় না। এটা কি এমন হলো অঙ্কটা করতে বেসিক নিয়মে করলাম, এটা আমরা চাইলে এবারে বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো। বাট এটা যদি আমি বলে দিলাম যে 37-এর সাথে 1 যোগ করবে, তারপরে 2 দিয়ে ভাগ করবে, হয়ে গেল, তো সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে গেল। কিন্তু এটা মনে থাকবে না, আর এটা মনে রাখার জিনিসও না, এটা আমিও মনে রাখিনি, এটা জাস্ট আমি এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে সঙ্গে জিনিসটাকে মানে ডেভেলপ করলাম বলতে পারো, যে আমি দেখলাম যে আমার লাস্টে অ্যান্সার কী এসেছে, সেই অনুযায়ী আমি এটাকে টুইক করে দিলাম, আর কিছু না, ঠিক আছে। তো ট্রিকের নামে কিন্তু তোমরা ফালতু ছুটে বলো না। ট্রিক একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হেল্প করতে পারে, বাট তোমরা যদি ভালো স্কোর করতে চাও তো সেখানে কিন্তু তোমাদের বেসিককে স্ট্রং করতেই হবে। ওকে।
নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, পরিসীমা যদি 160 মিটার হয়, আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ এল আর বি, ঠিক? তাহলে বলতে পারি যে 2 ইন্টু এল প্লাস বি সমান 160, এটা বলা সম্ভব। তাহলে এল প্লাস বি সমান কত হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করবো, 80। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা কত পেয়েছি? 80। ওকে, এবার দৈর্ঘ্যটাকে 10 মিটার কমিয়ে দিচ্ছি আর প্রস্থটাকে 10 মিটার বাড়িয়ে দিচ্ছি, তাহলে সেটা একটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। তাহলে কি হচ্ছে? সেটা একটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। জিনিসটা ভেবে দেখো একটু, এভাবে ভেবে দেখো যে যখন এই যে দৈর্ঘ্যটা ছিল, এই দৈর্ঘ্যটা যখনই আমি -10 করে দিচ্ছি আর এই প্রস্থটার সাথে যখনই আমি +10 করে দিচ্ছি, তখন এখানে যে মানটা আসবে, সেই দুটো পরস্পর সমান হয়ে যাবে। তবেই তো বর্গক্ষেত্র হবে না? যে দৈর্ঘ্য যা ছিল, প্রস্থ যা ছিল, তাদেরকে 10 কম 10 বেশি করে দিলে তারা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে। তাহলে তখন সেক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা সমান হয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা সমান হয়েছে এবং একটা থেকে 10 কমছে, একটা থেকে 10 বাড়ছে, তাহলে ওদের যোগফলটা তো সেম থাকছে। দুটো আলাদা আলাদা সংখ্যা ছিল, এর সাথে 10 বিয়োগ করলাম, এর সাথে 10 যোগ করে দিলাম, তাহলে আলটিমেট এই দুটোর যে যোগফল সেটা সমান রইল। তার মানে এখানেও এদের যোগফল যদি আমরা করি, এই দুটোর যোগফল, তাহলে কত হবে? 80 হবে। এবং সাথে সাথে সমান হতে হবে, তাহলে নিশ্চয়ই এইটাও 40, এটাও 40, এটাও 40। তাহলে এলটা কত? এলের থেকে যদি আমরা 10 বাদ দিই তবে 40 হয়। তার মানে এলটা আমরা বলতে পারি যে স্যার এল সমান 50। বি এর সাথে 10 যোগ করলে তবেই 40 হয়, তার মানে আমরা বলতে পারি স্যার বি মানে 30, বা এল যখনই 50 পেয়ে গেছি, তার মানে বি তো 30 হতেই হবে, কারণ ওদের যোগফল 80। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ 50 × 30, 1500 অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল এখানে? তাহলে আমরা কী করলাম? যদি না বোঝা গেলো তাহলে একবার ব্যাকে যে দেখে নাও, আস্তে আস্তে বলা হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। অনেক সময় কি হয় যে কিছু কিছু অঙ্ক আমাদের সব সময় কিন্তু এমনটা নয় যে তুমি একবার স্যারের সাথে দেখে নিলে তোমার হয়ে যাবে। কখনো কখনো অঙ্কটাকে আমাদের নিয়ে ভাবতে হয় যে অঙ্কটা তুমি দেখে নিলে কী হলো, তবে আমাদেরকে সিঙ্ক ইন করতে হয়, যে একটু সময় দিতে হবে যে অঙ্কটা আমরা মাথার মধ্যে জাস্ট ওইটা ইমপ্রিন্ট করতে হয়, ঠিক আছে? একটু সময় দিতে হয়। এমনটা নয় যে সবসময় তো অঙ্কটা দেখে নিলেই মানে পেরে যাবে, ঠিক আছে? আমাদের অঙ্কটা একটু ভাবতে হয় যে হ্যাঁ এরকম স্টেপ করেছিলাম, তো এটা কিন্তু দরকার আছে, ঠিক, জিনিসটাকে ভাবার। নেক্সট, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফলটা দেওয়া আছে। 144 বর্গসেমি। বর্গাকার ভূমি বিশিষ্ট মানে কি? মানে নিচে যেটা আছে সেটা আছে যে বর্গক্ষেত্রাকার, নিচে যে তলটা আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রাকার। তাহলে বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফলটা 144 হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা বাহু 12 করে। তাহলে এই যে আমার যে বাক্সটা আছে, বাক্সটার ক্ষেত্রে আমার 4D মানে 3D ফিগার আছে, তাই না? বাক্সটা আমার ক্ষেত্রে 3D ফিগার, আমরা এইভাবে চাইলে আঁকতে পারি। বাক্সটা আমাদের 3D ফিগার আছে, এরকম বাক্সটার মধ্যে 3D ফিগার আছে, যার নিচটা হচ্ছে বর্গাকার, মানে নিচটা আমরা বলতে পারি এটা 12, এটাও 12 আছে। ওকে, আর উচ্চতা দিয়ে আছে 10, তাহলে উচ্চতাটা 10, এটা 10 দিয়ে আছে। তাহলে বলছে যে ভেতরে প্রতি বর্গসেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত খরচ হবে? তাহলে ভেতরে যখন বসাবে, মানে ভেতরে কি 4টা দেওয়াল প্লাস, মানে ভেতরে সমগ্র তলে পাত বসানো হচ্ছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে কার? এই বাক্সটার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয় তোমরা নিশ্চয়ই জানো, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা যদি এল বি এইচ ধরায়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ। তাহলে এক্ষেত্রে আমরা সেম জিনিস করব, প্রথমে এল এর সাথে বি গুণ করছি, তাহলে 12 12 144। এল এর সাথে এবারে এইচকে গুণ করছি, 12 10 120, আর এবার বি এর সাথে এইচ গুণ করছি, 12 10 120, যোগ করে নেবো আমরা এখানে, 2 2 4 4 8 384, তার আবার দ্বিগুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফল পুরো বর্গ, মানে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 384 × 2। এবার 10 টাকা হিসাবের উপর পাত বসাচ্ছে প্রতি বর্গসেমিতে, তাহলে খরচা কত হবে? × 10। এবার দেখে নাও আমার ইউনিট ডিজিট তো এটা তো গুণ করে নাও, 2 আর 384 গুণ, আর কি বলবো? তাহলে 38 × 76 আর একটা 8 মানে হচ্ছে 7680। অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলা হয়েছে? এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে যাত্রা শুরু করলো,
এ বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড, এত সেকেন্ড, এত সেকেন্ড পরে এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? তো দেখো, এটা একটা ভালো কোশ্চেন কিন্তু, বাট বিশাল এমন কিছু দম নেই কোশ্চেনটার মধ্যে। কি বলা হয়েছে যে একটা বৃত্তাকার পথ আছে। তো এই বৃত্তাকার পথে কি হয়েছে, সরি, তো বলা হয়েছে কি এ বি সি হয়তো এখান থেকে জার্নি শুরু করছে, আর রেস শুরু করছে, ভাবতে পারো এ বি সি তিনজনকার আলাদা আলাদা সময় লাগে। এ সময় লাগে 252 সেকেন্ড, বি এ 308, সি এ 198, এরকম করে এক একটা পাক ঘোরার জন্য সময় লাগে। তারা যদি একই স্থান থেকে যাত্রা করছে কত সময় পর, তাহলে এটা সে আমরা যেটা এই ধরনের কোশ্চেন আমরা করে থাকি যে তিনটে ঘড়ির কাঁটা এত এত সেকেন্ড, এরকম ধরনের আমরা কোশ্চেন করি না, যে তিনটে লাইট হয়তো কোনো লাইট পরপর এরকম 252 সেকেন্ড, 308 সেকেন্ড আর 198 সেকেন্ড পর পর জ্বলছে। তারা একবার যখন একসাথে জ্বললো, তার কতক্ষণ পর আবার একসাথে জ্বলবে। সেক্ষেত্রে আমরা কী করি, এলসিএম নিয়ে নিই। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে হবে, এক্ষেত্রে আমরা এলসিএম নিয়ে নেবো, এই সংখ্যাগুলোর এলসিএম নেবো। ঠিক, এলসিএম কেন নেবো, কারণ প্রত্যেক 252 সেকেন্ডে একে আমরা এখানে দেখতে পাবো, প্রত্যেক 252 সেকেন্ড পর। প্রত্যেক 308 সেকেন্ড পর বিকেও আমরা এখানে দেখতে পাবো। প্রত্যেক 198 সেকেন্ড পর সিকে আমরা এখানে দেখতে পাবো। তাহলে সবাইকে একসাথে কখন দেখতে পাবো, মানে এমন একটা সময় দেখতে পাবো যেটাকে 252 দিয়েও ভাগ করে যাবে, 198 দিয়েও ভাগ করে যাবে, 308 দিয়েও ভাগ করে যাবে। সেই সময়তে সবাইকে আমরা এখানে পেয়ে যাবো শুরুর পরে আবার। তার মানে কি, ওই সংখ্যাগুলোর এলসিএম। তাহলে 252, 308 আর 198 এলসিএম নেবো। এবার দেখো, এলসিএম নেওয়ারও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেটা দেখাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে। 252, 308, 198। তাহলে এখান থেকে আমরা যদি চাই দুই, প্রথমে আমি দেখো এই সবাইকার কাছ থেকে আমি 2 কাটতে পারবো, তো 2 দিয়ে আমি কেটে নিচ্ছি। 2 দিয়ে কাটি, তাহলে এলসিএমটা আমি লিখছি ডাইরেক্ট। এলসিএম সমান 2 গণিত, প্রথমটা থেকে 2 কাটলে 2 একে 2 আর 2 দুগুণে 4, 2 6 126, 2 15, 2 4 154 আর 2 9 18, 2 9 99। এবার এটাকে যদি দেখি যে কাটা যাবে 6 দিয়ে আর 5 আছে 9, একে 10। তো এটাকে আমাদের কাটা যাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে 9 দিয়ে 11 দিয়ে যাবে, এটাকেও 11 দিয়ে যাবে। তো আমরা 11 দিয়ে কেটে দিচ্ছি, যেটা দিয়ে কাটছি সেটা এখানে লিখছি। 11 9 99 আর এটা 11 14 154। ঠিক আছে, আর যদি দেখি 14 14 8 112, 14 9 126, 14 9 কত হয় 126। তো এই দুটো থেকে আমরা 14 কমন নিচ্ছি, এখানে পড়ে থাকবে 9, এখানে পড়ে থাকবে 1, যেটা কমন নিচ্ছে সেটা নিচে পড়ে থাকছে। ঠিক, এলসিএমে লিখছি, তাহলে 14। আর এই দুটো থেকে 9 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1 1। তো এটা আমাদের এলসিএম হয়ে গেলো। এখানে যেটা আমরা 2 × 11 × 14 × 9, এটা আমাদের এলসিএম হয়ে গেল, বোঝা গেল। তো এগুলো যখন এলসিএমকে ডিটেলসে করানো হবে তখন আরও ভালো করে বোঝা যাবে। এখন প্র্যাকটিসের যেহেতু হচ্ছে, তাহলে এখানে অত ডিটেলসে বলাটা সম্ভব নয়, কারণ আরও আলাদা অঙ্কগুলো দেখাতে হবে। তো তোমরা যদি বলো যে স্যার এলসিএম সম্বন্ধে, এলসিএম এইসব যদি তোমাদের পার্টিকুলার কোনো চ্যাপ্টারে সমস্যা থাকে, তাহলে সেই চ্যাপ্টারটা তোমরা বলবে, সেই চ্যাপ্টারকে ডিটেলসে পড়ানো হবে। ওকে, তো এলসিএম তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের, যদি গুণ করি 2 9 18, 18-র সাথে যদি 14 গুণ করি, 18 4 72 আর 18 18-র সাথে 25, 252, তার সাথে 11 গুণ করতে হবে। ওকে, তো এটা তো গুণ করা সোজা। কীভাবে গুণ করবো, 11 দিয়ে গুণ মানে প্রথমে 2 আছে 2 লিখে দেবো, 2-এর সাথে 5 যোগ করবো 7, 5-এর সাথে 2 যোগ করবো 7, 2-এর সাথে কিছু নেই 2, কিছু নেই মানে 0 আছে, তাহলে 2-এর সাথে 0 যোগ করলে 2, তাহলে 2772। 11 দিয়ে গুণ করার এটা পদ্ধতি দিয়ে বলেছিলাম। তাহলে এত কী হচ্ছে, এত সেকেন্ড, কারণ সবাই সেকেন্ডে ছিল, তাহলে এত সেকেন্ড 2772 সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সার মিনিট সেকেন্ডে আছে, তাহলে আমরা প্রথমে এটাকে 60 দিয়ে ভাগ করে নেবো। 60 দিয়ে ভাগ করে নেবো কাকে, 27 72কে। যদি ভাগ করে আমরা পাবো 60 4-এ 240, 37 2, 60 5-এ 300, 60 6, 360 করে থাকবে 12, 46 মিনিট 12 সেকেন্ড, যেটা আমাদের অপশান এতে আছে। তাহলে বোঝা গেল আমরা কী করলাম, প্রথমে এলসিএম নিলাম, এলসিএম নেওয়ার পর যেটা দেখলাম সেটা আমাদের অ্যান্সার, সেটাকে শুধুমাত্র মিনিটের সেকেন্ডে ভেঙে নিতে হলো। এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, তার মানে ঘোড়াটার স্পিড কত, 18 কিমি/ঘন্টা। প্রতি 7 কিমি পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। যখনই 7 কিলোমিটার চলে গেলো ঘোড়া চেঞ্জ করলো, আবার 7 কিলোমিটার গেলো আবার ঘোড়া চেঞ্জ করলো। তাহলে যখন ফার্স্ট স্টার্টিং, সাপোজ যদি এটা আমাদের পুরো ডিস্টেন্সটা ভাবি, তো যখন এখানে স্টার্ট করেছে তখন এখানে আমার 6 মিনিট ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এইখান থেকে যখনই সে স্টার্ট করেছে তারপর থেকে আমার টাইমিং কাউন্টিংটা শুরু হবে। ওকে, তো
তো এখান থেকে সাপোজ এখানে গেল 7 কিলোমিটার হলো, তাহলে এখানে 7 কিলোমিটার যখনই যাবে তখনই সে ছ মিনিট দাঁড়াবে ঘোড়া চেঞ্জ করার জন্য। এরকম করে সে 90 কিলোমিটার পথ যাবে। টোটাল কত কিলোমিটার যাবে? 90 কিলোমিটার। তাহলে 90 কিলোমিটার মধ্যে কটা 7 কিলোমিটার পড়বে, মানে কতগুলো 7 কিলোমিটার করে আমরা ভাঙতে পারি এটাকে চাইলে। তো তোমরা বলবে স্যার 90/7, মানে মোটামুটি আমরা 12টা খণ্ড পাবো প্লাস 6 মিটার পাবো। তাহলে এরকম আমরা ছোটো 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 কতগুলো খণ্ড পাবো? 12টা খণ্ড পাবো 7 মিটারের, 7 কিলোমিটারের 12টা খণ্ড পাবো। তারপরে আরও পড়ে থাকবে আমাদের 12×7 = 84 আর 6 কিলোমিটার আরও পড়ে থাকবে। যখনই 12তমবার আমি চেঞ্জ করে নেবো ঘোড়া, তারপরে আরও 6 কিলোমিটার যাবো, আমার 90 কিলোমিটার পূর্ণ হয়ে যাবে। মানে আমাকে আর ঘোড়া চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না। তাহলে ঘোড়া চেঞ্জ আমি কতবার করছি? ঘোড়া চেঞ্জ আমি করছি 12বার। তাহলে 12বার ঘোড়া চেঞ্জ করার জন্য আমার সময় লাগবে 12 × 6 72 মিনিট। আর 90 কিলোমিটার ডিস্টেন্সটা যেতে 18 কিমি/s সময় কত লাগবে? 5 ঘন্টা। 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 5 আর 1 6 ঘন্টা 12 মিনিট। অ্যান্সার কী যাবে? 6 ঘন্টা 12 মিনিট। তাহলে এটাতে এভাবে না মনে রাখে যে যখন এটা ভাগ করে দেখবো তার থেকে 1 কম করব যতদিন ভাগ যাচ্ছে, এভাবে না মনে রাখে জিনিসটাকে প্র্যাকটিক্যাল ভাবার চেষ্টা করো যে কী হচ্ছে ঘটনাটা। তাহলে কি কখনোই যদি ভুলেও যাও জিনিস, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিজেই ফর্মুলেট করে নিতে পারবে যে হ্যাঁ এটা এইভাবে হয়। এই জন্য বলি যে জিনিসটা এখন শেখার সময়। এখন তোমরা যদি ভাবো যে স্যার প্রত্যেকটা অঙ্ক আমরা 10 সেকেন্ডে করবো, তো দরকার নেই। এখন তোমরা শিখছো, তো লার্নিং ফেজে যত টাইম দেবে, লার্নিং ফেজে তুমি যতটা টাইম দেবে, এক্সামে কিন্তু ঠিক ততটাই কম টাইম লাগবে। আর এখন তুমি তাড়াতাড়ি করবে, এক্সামে তুমি করতেই পারবে না। তো ইকুয়েশনের জন্য খেয়াল থাকে। ম্যাথস করছো, সাথে সাথে ম্যাথসের ইকুয়েশন তো খেয়াল রাখছে। এই ইকুয়েশন যেগুলো বলছি সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এখন বেশি টাইম দেবে, এখন বেশি প্র্যাকটিস করবে, পরীক্ষাতে অটোমেটিক্যালি টাইম তোমার কম লাগবে। এখন তোমরা ভাবে যে 2 মিনিটের নুডলস খাওয়ার মতো আমরা অঙ্কটা দেখবো, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরাই বুঝতে পারছো কী হতে চলেছে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়। মোট লাভের শতকরা হার কত? তো দেখো এটাতে 2 ধরনের কোশ্চেন দিয়ে কিন্তু দেওয়া হয়। একটা হচ্ছে যে ওয়েটে 10% করে ঠকানো, আর একটা হচ্ছে টাকাতে 10% করে ঠকানো। ঠিক আছে, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে টাকাতে 10% করে ঠকায়। যখন আমরা বলবে যে একেও 10% ঠকাচ্ছে, ওকেও 10% ঠকাচ্ছে টাকার অঙ্কে, তখন আমরা ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারি যে A + B + AB/100। ওকে, তো এর মানও 10, বি এর মানও 10, কারণ দুজনকে 10% ঠকাচ্ছে। তাহলে আমরা যদি দেখি 10 + 10 + 10 × 10/100 ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 21% লাভ হয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ের 21% লাভ হয়ে যাচ্ছে। যখন এটা ওজনের ক্ষেত্রে বলতো তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেত, তখন পুরো সিনারিটা কিন্তু আলাদা হতো। ঠিক, তো এরকম কোশ্চেন আসলে তখন দেখানো হবে। এ বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম, মানে আমরা এখানে বলতে পারি এ আর বি এর এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম। তাহলে বি যদি 1 কাজ করতে পারে, এ 2 কাজ করবে, তবেই দ্বিগুণ কর্মক্ষম। এটাদের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। এবার এ একদিনে 2টা কাজ করে, বি একদিনে 1টা কাজ করে, তাহলে দুজন মিলে একদিনে কটা কাজ করে? 3টা কাজ করে। এরকম 6 দিন কাজ করেছে টোটাল কাজ কমপ্লিট করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে 3 × 6 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এ একা যদি করে, এর এফিসিয়েন্সি কত? 2, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। কারণ সময় কতদিন লাগবে, সময় কতদিন লাগবে সেটা কী করছে যে টোটাল ওয়ার্ক বাই কতটা কাজ করতে হবে বাই তার ক্ষমতা কি, তা সেখান থেকে আমরা ভাগ করে নিলে কী পেয়ে যাবো? সময় পেয়ে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি 2 × 3 = 6 আর 3 × 3 = 9, তাহলে টোটাল 9 গুণ, মানে এই যদি একা কাজটা করতে চাই তাহলে তার 9 দিন সময় লাগবে। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর হবে? ওকে, তো দেখো কী দেওয়া আছে, বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাচ্ছে 4:1। এটা হচ্ছে 5 বছর পর, 5 ইয়ার্স পর। এই জিনিসটা হচ্ছে 5 ইয়ার্স ল্যাটার। এখানে অনুপাতের ডিফারেন্স কত আছে? 6। এখানে ডিফারেন্স কত আছে? 3। আমরা কী করবো, এই যে ডিফারেন্সটাকে ইকুয়াল করবো। ইকুয়াল করার জন্য একে 2 দিয়ে গুণ করবো। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি, উপরটাতে যেমন ছিল সেই রকমই রইলো, নিচেরটাকে ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করবো, মানে অনুপাতটাকে। তাহলে 2 × 4 = 8, 2 × 1 = 2। এবার আমাদের দেখো গ্যাপটা সেম হয়ে যায়। তাহলে ফার্স্ট কাজ আমাদের কী থাকে, যখন অনুপাত করি এজ রিলেটেড প্রবলেমগুলো, তখন আমরা
গ্যাপটাকে মেনটেন করি দু জায়গাতেই। গ্যাপ মেনটেন হয়ে গেল। এবার দেখছি এখানেও কত বেড়েছে, 1 বেড়েছে, এখানেও দেখতে পাবো আমাদের 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট রেশিওতে। আর এই ঘটনাটা কত বছরের অন্তরে হয়েছে? 5 বছর। তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট মানেই 5 বছর। তাহলে এখানে গ্যাপ কত ছিল? আমাদের জানতে চাই যে বর্তমান বয়সের তাদের পার্থক্য কত বছর। আচ্ছা, এইটা জিনিসটা নিশ্চয়ই জানো যে আজকে তোমার আর আমার মধ্যে বয়সের পার্থক্য যত, 5 বছর পরেও আমাদের বয়সের পার্থক্যটা সেমই থাকবে, আনটিল আর আনলেস দুজনের মধ্যে কোনো একজন এক্সপায়ার হয়ে গেল, ঠিক? তাছাড়া আমাদের যে বয়সের ডিফারেন্স আছে সেটা তো মেনটেন থাকবে আমাদের লাইফ টাইম পর্যন্ত। তো এখানে 5 বছর আগেই পার্থক্য বলুক না কেন আর এখনই পার্থক্য বলুক না কেন, ব্যাপারটা কি? আমরা দেখছি যে পার্থক্যটা কত, 6 রেশিও। 1 রেশিও মানে যদি 5 বছর হয়, তাহলে 6 রেশিও মানে 30 বছর বলতে পারি আমরা। 6 রেশিও মানে 30 বছর। অপশান এ অ্যান্সার। চৌবাচ্চায় একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা 8 মিনিটে খালি হয়ে যায়। নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে চৌবাচ্চাটা সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। তাহলে আমরা ধরে নিচ্ছি যেটা ছিদ্র সেটাকে এ ধরে নিচ্ছি, ছিদ্রটাকে এ ধরে নিচ্ছি, আর যেটা দিয়ে ভর্তি করা হচ্ছে সেটা ধরে নিচ্ছি বি, বি পাইপ, এ পাইপ ধরে নিচ্ছি। ওকে, তো যখন এই চৌবাচ্চাটা একা খোলা থাকে, এই নলটা একা খোলা থাকে, মানে যখন ছিদ্রটা একা থাকে খোলা, তখন 8 মিনিটে পুরো খালি করে দিচ্ছে। আর যখন চৌবাচ্চাটি প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। মানে ছিদ্র তো আছেই, প্লাস জল ভরছি, তাহলে আমি দেখছি কতক্ষণ সময় লাগবে, 24 মিনিট। তার মানে কাজ কে কে করছে এখন? এ নলটা তার কাজ চালিয়ে যাচ্ছে ছিদ্র দিয়ে, আর বি নলটাও ঢেলে যাচ্ছে, ঠিক? তো এ প্লাস বি দুজনেই কাজ করছে, সময় কত লাগছে? দুজনে যখন কাজ করছে তখন সময় লাগছে 24 মিনিট। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে 8 আর 24 এলসিএম নেবো, যে টোটাল যে ভলিউম, মানে ওই চৌবাচ্চাটার ভলিউম আমরা কি ধরবো, 8 আর 24 এলসিএম 24। ওকে, এবার এ নলটা 8 মিনিটে 24 ইউনিট খালি করে, তাহলে 1 মিনিটে কতটা খালি করবে? তোমরা বলবে স্যার 3 ইউনিট। আর এটাই হচ্ছে এ নলের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা। ওকে, তো এখানে এফিসিয়েন্সি পাচ্ছি 1। এই নলটা কি খালি করছিল, তাহলে খালি করছিল মানে আমরা তার এফিসিয়েন্সি মাইনাসে লিখবো, খালি করছিল এফিসিয়েন্সি মাইনাসে লিখবো। এ প্লাস বি আমরা দেখছি +1, মানে ওটা যেহেতু ভর্তি করছে তার মানে +1। এবার এ তো -3 এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে যাতে এ প্লাস বি এর এফিসিয়েন্সি +1 হয়ে যায়? তোমরা বলবে স্যার বি এর এফিসিয়েন্সি +4 হবে, তবেই এ প্লাস বি এর এফিসিয়েন্সি +1 হয়ে যাবে। তো বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম +4। তাহলে টোটাল যে ট্যাঙ্কি তার আয়তন হচ্ছে 24 ইউনিট। বি 1 ইউনিট মানে 1 মিনিট সময় 4 ইউনিট করে খালি করতে পারে, তাহলে বি এর টোটাল কতক্ষণ সময় লাগবে পুরোটা খালি পুরোটা ভর্তি করতে? 24/4 মানে 6 মিনিট সময় লাগবে। 1 মিনিটে 5 লিটার জল ঢালতে পারে, তাহলে 6 মিনিটে কতটা জল ঢালবে? 6 ইন্টু 5, তোমরা বলবে স্যার 30 লিটার। তাহলে চৌবাচ্চাটার আয়তন কত হয়ে যাবে? 30 লিটার। বোঝা গেল? এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা সুদ পান, তবে তার মূলধনের পরিমাণ কত টাকা ছিল? তো দেখো, এটা আমরা চাইলে অপশানের মাধ্যমেও করতে পারি, আবার চাইলে আমরা এখানে কিন্তু আমাদের সূত্রের সাহায্য করতে পারি, বা বিভিন্নভাবে করতে পারি, বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু এটা সলিউশন করতে পারি। তো সব থেকে বেস্ট যেহেতু হবে, এখানে দেখো অপশানগুলো খুব সুন্দর সুন্দর আছে, বেশ 500, 600, 550, 540। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অপশান ধরে করে নেওয়াটাই বেস্ট হবে। কীভাবে দেখো, একটু গেস, মানে গেস নয়, একটু আমরা নিজেদের ইনটিউশনকে কাজে লাগাবো। কি বলছি জিনিসটা, যে 8% চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদ মানে আর কিছুই না। চক্রবৃদ্ধি সুদ জিনিসটা হচ্ছে এরকম, যে কোনো একটা টাকা তুমি জমা রেখেছো ব্যাংকে, 1 বছরের শেষে কিছু একটা সুদ হয়, যখন দ্বিতীয় বছর শুরু হবে তখন এই যে সুদটা হলো, এই সুদটার সাথে আসলটাকে যোগ করে দেবে, দিয়ে যেটা তৈরি হবে সেটা হবে তোমার দ্বিতীয় বছরের জন্য আসল। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি যে স্যার দ্বিতীয় বছরে আমরা এইটার উপরেও সুদ পাবো, প্লাস এই টাকাটার উপরেও সুদ পাবো, দুটো টাকার উপরেই সুদ পাবো সেম রেট অনুযায়ী। তাহলে যদি 8% চক্রবৃদ্ধি সুদের হারে 83.2 টাকা সুদ পান, আমরা ধরে নিচ্ছি যে সরল সুদ, ঠিক, সরল সুদ ধরে নিচ্ছি। তাহলে যদি সরল সুদ হয়, আর যদি ধরে নিই যে টোটাল 600 টাকা সে জমা রেখেছিল, তাহলে 8% যদি সরল সুদ হয়, তো 2 বছরে 1 বছরে কতটা সরল সুদ হবে? 600 আর 8% মানে 48 টাকা। 2 বছরে কত পাবে? 96 টাকা। মানে দেখো, সরল সুদের থেকে তো চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়,
এবারে যদি 600 টাকা প্রিন্সিপাল হয় তাহলে 8% হারে সরল সুদ যদি আমি 2 বছরের ক্যালকুলেট করি তাহলে সেটা 96 হয়ে যাচ্ছে। 848 সাথে 96 হয়েছে, সেটা 83.2কে ক্রস করেছে। চক্রবৃদ্ধি সুদ হলে তো আরও বাড়বে, তাহলে এটা আমার অপশান অ্যান্সার হতে পারে না। 600 যখনই হতে পারে না তখন আমরা 500টা দেখবো। কেন এগুলোতে আমরা চেক করছি 550 বা 540, ওগুলোর থেকে 500র ক্যালকুলেশন, 600র ক্যালকুলেশন, 700র ক্যালকুলেশনটা করা ইজি। তাহলে যেটাতে ইজি সেটা আমরা আগে ক্যালকুলেশন করছি। তাহলে 500 টাকা যদি 500 টাকা যদি মূলধন হয় তাহলে 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত পাবো প্রথম বছরের জন্য? 8% হারে চক্রবৃদ্ধি সুদ বা 8% হারে সরল সুদ প্রথম বছরের জন্য সেম হবে। কত সেটা? 500 আর 8% মানে 40 টাকা। 2 বছরের সরল সুদ কত হবে? 80 টাকা। মানে যদি আমি 500 টাকা আজকে ব্যাংকে জমা দিই, 1 বছরের হিসাবে যদি সরল সুদ দেখি কত পাবো? এর 8% মানে 40 টাকা। দ্বিতীয় বছরও এটা থেকে সুদ পাবো, প্লাস আমাদের সুদটা কেন বেড়ে যায় চক্রবৃদ্ধি সুদে? কারণ এই সুদটার উপরেও আমি 8% সুদ পেয়ে যাব। এই সুদটার উপরে যদি 8% সুদ পাই তাহলে দেখো 40 আর 8% মানে কত? তোমরা বলবে স্যার 4 8 32 মানে 3.2। তাহলে টোটাল সুদ কত পাচ্ছি? এই 40, এই 40 80 আর এই 3.2 83.2 টাকা, যেটা আমাদের জানতে চেয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সিটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা অপশানের সাহায্যে অপশানকে হেল্প নিয়ে করতে পারি। আর যদি বলো তোমরা বেসিক পদ্ধতিতে, তাহলে বেসিক পদ্ধতিতে আমরা ধরবো এরকম করে যে 8% তার সুদ বলেছে। দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি। দ্বিতীয় প্রসেস দেখানোর জন্য তোমাদের আমি কালিটাকে কী করবো? চেঞ্জ করে নেবো, ঠিক? তো 8%কে আমরা এটা বলতে পারি যে স্যার 8% মানেই 4 দুগুণে 8, 4 25 100। তাহলে যেহেতু 2 বছরের কেস, তাহলে আমরা মূলধনটাও ধরবো 25 স্কোয়ার। 25 স্কোয়ার মানে 625। I1 এটা আমাদের পি ধরলাম, I1 আর I2। তাহলে সরি, তো পি থেকে I1 আমরা কী করে বের করি? জাস্ট 2/25 দিয়ে গুণ করে দেবো, এই পার্সেন্টটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 625 ইন্টু 2/25 মানে এটা যদি ক্যালকুলেশন করি তো 25 দুগুণে 50 পেয়ে যাবো। আর I2টাও সেম, I1-এর সাথে যখন 2/25 গুণ করবো তখন I2 পেয়ে যাবো। তো 25 দুগুণে 50, 2 দুগুণে 4, I2 পেয়ে গেলাম 4। এবার চক্রবৃদ্ধি সুদ কত হবে 2 বছরের? তোমরা বলবে স্যার 50 ইন্টু 2 প্লাস 4 মানে 104 রেশিও। এখানে যেটা আছে সব কিন্তু রেশিওতে আছে। এবার চলে এসো কী দেওয়া আছে, যে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 83.2, যেটা আমি বলছি 104 রেশিওর মান। আমাকে বের করতে হবে 625 রেশিওর মান, কারণ 625টা আমার প্রিন্সিপাল। এবার এখানে যদি আমরা কাটাকাটি করে নিই, আমরা নর্মাল কাটাকাটি করে নিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। কীভাবে কাটবো? এই দশমিকটার জন্য নিচে একটা 10 চলে আসবে। কাটছি 5 দুগুণে 10, 5 125 625, ওকে। 2 দিয়ে কাটছি আবার, 2 4 8, 2 16 32, 416, 104 4 416, 4 ইন্টু 125 মানেই 500। তো এটা আমাদের গেল বেসিক অ্যাপ্রোচের সাহায্যে 500 টাকা। 40 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্টেশনে পৌঁছাতে এত ঘন্টা, মানে এত স্পিডে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। তো দেখো এটা তোমরা রিলেট করতে পারছো যে পার্টিকুলার একটা ডিস্টেন্স, কারণ দুটো ক্ষেত্রেই যে ডিস্টেন্স আছে সিমিলার আছে। ওই ডিস্টেন্সটা একবার 40 কিমি/ঘন্টা স্পিডে একটা ট্রেন অতিক্রম করছে, আর একবার 60 কিমি/ঘন্টা স্পিডে অন্য একটা ট্রেন সেই দূরত্বটাকে অতিক্রম করছে। মানে সেম ডিস্টেন্সকে দুটো আলাদা আলাদা স্পিড নিয়ে কভার করা হচ্ছে, তাদের মধ্যে টাইম ডিফারেন্স জেনারেট হয়েছে। তাহলে তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম যে এই সূত্রটা স্যার খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখন বহুত পরিমাণে এই সূত্রটাকে ব্যবহার করছে। ডি সমান XY বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল টি। এটা বলেছি বারবার যে এই সূত্রটা তোমরা মুখস্থ করে নাও, কারণ এটাকে একবার নয় দুবার নয় বারবার এটা এক্সামিনার ব্যবহার করছে এবং প্রায় শিফটেই এটা দেখা যায়। তার জন্য বলছি এটা মুখস্থ করে নিতে। যেখানে এক্স আর ওয়াই হচ্ছে যে দুটো আলাদা আলাদা স্পিড, আর টিটা হচ্ছে তাদের মধ্যে টাইম ডিফারেন্স। তাহলে দেখো এক্স কত দেওয়া আছে 40, ওয়াই কত দেওয়া আছে 60, বাই 40 মাইনাস 60 যদি, বা 60 মাইনাস 40, এখানে কি ডিফারেন্স নিতে হয়, তাহলে 60 আর 40-এর ডিফারেন্স কত? 20, এখানে গুণ আছে, ইন্টু ডেল টি। ডেল মানে হচ্ছে যে টাইমের ডিফারেন্স, কত ডিফারেন্স হচ্ছে 1/1/2, মানেই আমরা বলতে পারি স্যার এটা 3/2। এবার এখানে আমরা সিম্পলি কাটাকাটি করব। সিম্পলি যদি কাটাকাটি করি 2 20 40, আর এই 20-র সাথে 20 চলে যাবে, তো 3 60 180 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত গেছে? 180 কিলোমিটার। বোঝা গেল? তো এই সূত্রটা কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সূত্রের জন্য অবশ্যই মনে থাকে।
12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বেড়ে গেল। তাহলে যে দুজন নতুন লোক এলো তাদের গড় বয়সটা কত বছর? তো দেখো, 12 জনের একটা টিম ছিল, সেখানে 24 আর 26 বছর দুজন মহিলা চলে গেল। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, যদি ওই নতুন যে দুজন আসতো তারাও যদি সাপোজ এরকম আমরা সময় তোমরা এটা ভুলে যাও যে ওদের বয়সটা, তোমরা ভেবে নাও যে ওটা টাকা দেয়, কারণ টাকাটা মানুষের কী বলেছে যে টাকা মানুষের মাথায় কিন্তু সব থেকে বেশি পরিমাণ জিনিসটা ঢোকে। যখনই টাকা বলে তখন দেখবো আমাদের কানগুলো মনে হয় যেন এরকম সোজা হয়ে যায়, তাই না? তো এই জন্য আমরা টাকা পয়সা নিয়ে অঙ্কগুলোকে রিলেট করবো, যাতে মাথায় আমাদের ক্লিয়ারলি ঢুকে যায়। তো সাপোজ ধরে নাও যে 24 টাকা এবং 26 টাকা যে দুজন নিয়ে এসেছিল তারা চলে যাচ্ছে, তাহলে যদি আবার দুজন কেউ আসে যারা ওই 24 টাকা এবং 26 টাকাই নিয়ে আসবে, তার আমাদের গড়ে কোনো চেঞ্জ আসবে না, গড়ে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যদি ওর থেকে কম বেশি নিয়ে আসে তাহলে গড়ে চেঞ্জ হবে। তাহলে যদি 24 আর 26 মানে এদের যোগফল 50, দুজন গেছে 50 টাকা নিয়ে টোটাল, এবার আবার যদি দুজন আসে টোটাল যদি 50 টাকায় নিয়ে আসে তাহলে গড়ে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু যে দুজন আসছে তাদের প্রভাবে কী হয়েছে, গড়টা 2 বছর বৃদ্ধি পেয়েছে, গড় 2 বছর বেড়ে গেছে, তার মানে কি নিশ্চয়ই ওরা বেশি নিয়ে এসছে তবেই গড়টাকে বাড়াতে পারবে। যারা চলে গেছে তাদের থেকে যদি বেশি নিয়ে আসে তবেই গড়টাকে বাড়াতে পারবে। তাহলে 50 তো নিয়ে আসতেই হবে গড়টাকে মেনটেন করার জন্য অ্যাটলিস্ট, প্লাস সবাইকার 2 বছর করে বাড়ি দেবে। তাহলে সবাই মানে কতজন? 12 জন, কারণ 12 জন ছিল, দুজন বেরিয়ে গেল আবার দুজন ঢুকে গেল, তাহলে টোটাল এই গ্রুপটাতে 12 জনই রইল। এবারে 12 জনের যদি 2 বছর করে বাড়াতে হয় প্রত্যেকের, বা 2 টাকা করে বাড়াতে হয় প্রত্যেকের, তাহলে আমার আরও 24 টাকা লাগবে। এক তো যেটা চলে গেলো সেটা লাগবেই, প্লাস আরও 24 টাকা লাগবে, কারণ আরও 24 টাকা 24 বছর আনতে হবে। এই জিনিসটা কতজন মিলে আনবে? দুজন মিলে আনবে, কারণ দুজন আসছে। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 50, 24, 74/2 মানে 37। তাহলে এক একজনকার গড় বয়স কত হয়ে যাবে? 37। দেখছো প্রথমে অপশানটা দেওয়া আছে 74। এইটা হচ্ছে এক্সামিনের চালাকি, যে যেটা তোমাদের এখান থেকে হয়তো দুই দুই অনেকেই গুণ করতে ভাগ করতে ভুলে যাবে, তো তারা অপশান 74 যখনই দেখবে যে 74 বেরিয়ে গেছে, 74 অপশান আছে, ব্যাস তাহলে আমার সঠিক উত্তর বেরিয়ে গেছে। বাট এখানে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই জন্য এক্সামিনের এটাকে ফার্স্টেই রাখে, ঠিক আছে? এটা এক্সামিনের চালাকি, ভেবে রাখবে, জেনে রাখবে জিনিসটা। নেক্সট, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দিয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটা বলেছিলাম যে এটা দেখো, এটা এই অঙ্কটা তোমরা যদি দেখো, যদি কেউ সিজিএল বা সিএইচএস এর পরীক্ষায় দিয়েছো বা প্র্যাকটিস সেট করে রেখেছো বা প্রিভিয়াস ইয়ার দেখেছো, তারা দেখতে পাবে এই ধরনের অঙ্ক সিজিএলে বহুত এসছে। তো সেই অঙ্ক তোমরা পাচ্ছ কোথায়? ডাব্লিউবিপিতে পাচ্ছ। তো এই জন্যই আমি বলি যে সিজিএল এর অঙ্ক, ডাব্লিউবিপি এর অঙ্ক, ব্যাংকের অঙ্ক এরকম করে ডিফারেন্সিয়েট হয় না, ঠিক আছে? এরকম করে ডিফারেন্সিয়েট কিন্তু করা সম্ভবটা নয়, টিচারও করে না, তো তোমরাও কিন্তু করো না, এক্সামিনাররা কিন্তু এভাবে করে না সেগ্রিগেট, যে এটা এর অঙ্ক, এটা ওর অঙ্ক, এভাবে হয় না। তো এটা আমরা কীভাবে করবো? এটা বলেছিলাম যে আমাদের স্যার দুটো কিন্তু সূত্র এখানে আমাদের মুখস্থ রাখতে হবে। কী কী সূত্র? একটা হচ্ছে ফার্স্ট সূত্র আমরা ব্যবহার করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফর্মুলাতে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান যদি 9 বসাই, তাহলে 9 স্কোয়ার মানে 81, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান দেওয়া আছে 31। বাকি যেটার মান নেই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মানটা আমরা বের করে নেবো এখান থেকে। কত পাবো দেখো, 81 থেকে 31, এই 31টা প্রথমে তাহলে সে বিয়োগ হবে, যোগ ছিল তাহলে সে বিয়োগ হবে, তাহলে 50 ইজ ইকাল টু 2 ইন্টু এই পুরো জিনিসটা। তাহলে এই পুরো জিনিসটার মান কত হবে? এই যে পুরো জিনিসটার মান কত হবে? 50/2 25, মানে আমরা বলতে পারি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান হচ্ছে 25। এবার যেটার মান বের করতে হবে সেটার ফর্মুলা কি হয়, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z সমান আমরা কী লিখতে পারি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান 9 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান 31 দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান 25, তাহলে মাইনাসে যদি হয় তাহলে -25, তাহলে 9 ইন্টু 6 মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 54। অপশান এ অ্যান্সার 54। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে
80% অঙ্কে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। তো দেখো এটা তোমাদের বলে দেওয়া হয় যে এই দুটো যোগ করে নেবে, দিয়ে এবার 100 থেকে বিয়োগ করে নেবে, বাট ওই জিনিসটা আমরা ভুলে যাই। আমি তো নিজের ক্ষেত্রে দেখেছি যে ভুলে যাই ওটা কীভাবে কী বলছে, কার সাথে কার যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে। তো তোমরা এটা ভেন ডায়াগ্রামে সাহায্য করবে, যদি ভুলেও যাও সেম টাইম তোমরা বের করে নিতে পারবে এবং এক্সাক্ট অ্যান্সার তোমরা পেয়ে যাবে। কী করবে দেখো, দুটো সাবজেক্ট বলেছে তো দুটো আমরা ভেন আঁকছি, মানে দুটো বৃত্ত আঁকছি। ওকে, এটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়। এটা ইংলিশ সাবজেক্ট, এটা হচ্ছে ম্যাথস সাবজেক্ট, আর মাঝেটা উভয় বিষয়ে ফেল দেওয়া আছে। তাহলে আমরা বাকি বিষয়ে ফেলগুলো বের করব, যে উভয় বিষয়ে 10% ফেল, তাহলে এটা আমরা ফেলের গ্রাফ আঁকছি। কার গ্রাফ আঁকছি? ফেলের গ্রাফ আঁকছি। এখানে উভয় বিষয় যেটা দেওয়া থাকবে, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল যেটা দেওয়া থাকবে, আমি গ্রাফ সেটারে আঁকবো। তো উভয় বিষয়ে 10% ফেল, তাহলে মাঝে 10% পড়ে আছে। এই 10% উভয় বিষয়ের জন্যই আছে, এরা ইংলিশের মধ্যেও ঢুকেছে, এরা ম্যাথসের মধ্যে ঢুকেছে, এটাকে বলা হচ্ছে উভয় বিষয়। 85% যদি ইংরেজিতে পাস করে তাহলে আমরা বলতে পারি স্যার যে 15% ফেল করেছে, কারণ টোটাল 100%, তার মধ্যে 85% যদি পাস করে যায় বাকি 15%কে ফেল করতে হবে। তার মানে ইংলিশের টোটাল হচ্ছে যে 15%, তার 10% তো এখানে ঢুকে আছে অলরেডি, তাহলে এখানে কত থাকবে? 5%। তবে দেখো টোটাল আমার ইংলিশে 15% হয়ে গেল। ক্লিয়ার? সিমিলারলি 80% অঙ্কে যদি পাস করে তো 20% অঙ্কে ফেল করেছে, যা 10% তো এখানে ঢুকে আছে, তাহলে এখানে নিশ্চয়ই আর 10% আছে। তাহলে টোটাল ফেল কত দেখো, 5 + 10 + 10, এটা টোটাল ফেল। টোটাল ফেল হচ্ছে 10 10 20 পাচ্ছে 25% টোটাল ফেল। আর মোট সমগ্র পরীক্ষার্থী মানে কত? 100%। 100% থেকে 25% বিয়োগ করে তোমার কত পেয়ে যাবো? 75%। তাহলে 25% যদি ফেল করে যায়, 100% থেকে বাকিটা যেটা আছে 75%, সেটা নিশ্চয়ই পাস করেছে ওই বিষয়ে। পাওয়া গেলো এখান থেকে, বোঝা গেলো জিনিসটা কি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, উভয় বিষয়ে যদি ফেল দেওয়া থাকে ফেলের গ্রাফ আঁকবো, উভয় বিষয়ে যদি পাস দেওয়া থাকে পাসের গ্রাফ আঁকবো, সেই অনুযায়ী বাকি ডেটাগুলোকে চেঞ্জ করবো। একটা সরল দেওয়া আছে, আর কি আছে, একটা দুটো, ঠিক আছে। দেখো সরল দেওয়া আছে 2.13 × 10 - 3.213 × 100। তো এটা দশমিকের গুণ দিয়ে আছে, আর কিছুই নেই। এটা আমরা সিম্পলি গুণ করব, দশমিকের যোগ তারপরে যোগ করব। এখানে কেউ কিছু ট্রিক ফ্রিক লাগাতে যাও না, নর্মাল সাদামাটা গুণ যোগ করে নেবে, অ্যান্সার চলে আসবে। এটার অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর তোমরা এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। ক্লিয়ার? 125 x = 3125 হলে x এর মান কত? তো এখানে আমরা কী করবো, এটা ভেঙে নেব, যে মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙবো। 125 মানে তোমরা জানো তো নিশ্চয়ই যে 5-এর কিউব হয়, তার আবার এক্স আছে। 3125, আচ্ছা 3125কে যদি আমরা ভাঙি কী পাবো? 5 6 30, 5 2 10, 5 5 625। 625 মানেই 5 দিয়ে আবার ভেঙে নিই, তোমরা নিশ্চয়ই জানো যে 625 মানে কি 25 স্কোয়ার হয়, 25 স্কোয়ার। তাহলে এটা আমরা বলতে পারি যে 3125 সমানে 5 × 25 স্কোয়ার বলতে পারি। ক্লিয়ার? 5 25 মানে কি 5 স্কোয়ার তার আবার স্কোয়ার। তার মানে এখানে দেখো 5 × 5⁴ তাহলে 5⁴ আর এখানে 1 আছে, তাহলে 5⁵ তাহলে এটার মানে আমরা বলতে পারি যে 5⁵। ক্লিয়ার? তাহলে 5⁵ সমান 5⁵। তাহলে 3x সমানই 5, কারণ এখানে যদি বেসগুলো যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলোও সেম হবে, তাহলে 3x সমান 5 হবে, x সমান হয়ে যাবে 5/3। আমাদের অপশান ডিতে অ্যান্সার আছে, অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। তো এটা তোমাদের লাস্ট অঙ্ক। কী বলা হয়েছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন মূলধন রেখে দিয়েছেন এবং মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, মূলধনের পার্থক্য কত টাকা ছিল? তো এটা যদি আমি পরীক্ষাতে করি তাহলে তো আমি তো দেখো এভাবে তোমাদেরকে বলতে পারি যে এখানে সুদের পার্থক্য কত দেওয়া আছে, 160 টাকা দেওয়া আছে। আমরা কত বছরের জন্য, 4 বছরের জন্য, তো 4 দিয়ে ভাগ করে নেবো। কত পার্সেন্ট বলেছে? 8% বলেছে, নিচে লিখবো 8%, গুণ করে দেবো 100% দিয়ে। ঠিক, এবার এটা আমরা কাটাকাটি করব, পার্সেন্টের সাথে পার্সেন্ট কেটে যাবে, আর 4 8 32, 16 দিয়ে যদি কাটে নিচে 2 আসবে, আর উপরে একটা 5, তো 500 অ্যান্সার হবে। কিন্তু যদি আমি তোমাদেরকে এভাবে বলে দিই তোমরা কিছুই বুঝতে পারবে না, বা তোমাদের হয়তো যারা আগে পড়ে রেখেছো তাদের মাথায় ঢুকে যেতে পারে। তো এটা যদি বেসিক থেকে আমরা করি, এই জিনিসটা আমি করতে পারলাম কী করে, কারণ আমার বেসিক স্ট্রং আছে, আমি লিখছি এইটুকুই, কিন্তু আমার মাথায় চলছে পুরো পদ্ধতিটা যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে। ঠিক,
তো এই জন্য বলি যে যখন তোমরা বেসিকটা তোমরা মানে বুঝে নেবে ভালো করে, তখন তোমরা নিজেরাই সব দু তিনটে করে লাইন নিজেরাই স্কিপ করে নিতে পারবে। ঠিক, কারণ আমরা স্কিপ করি না অ্যাকচুয়ালি, কী হয় ওই লাইনগুলো আমরা মাথাতেই ক্যালকুলেট করি নি যে ওই লাইনটি এরকম হবে। ওই জন্য বলি যে বেসিক জানাটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এটা বেসিক থেকে আমি বলছি কী হবে। তো বেসিক থেকে ঠিক ধরে নিচ্ছি প্রথম ব্যাংকে সে রেখেছে P1 টাকা আর দ্বিতীয় ব্যাংকে রেখেছে P2 টাকা। ওকে, তাহলে P1 টাকাটা 8% হারে 4 বছরের জন্য দুটোই রেখেছে। P1 আর P2 দুটাকে 8% হারে 4 বছরের জন্য রেখেছে। তাহলে এখান থেকে সুদ কত পাবে? P ইন্টু T ইন্টু R বাই 100। এখান থেকে কত পাবে? পি বলতে P2 এখানে 4 ইন্টু 8/100। দুজনকার পার্থক্যই তো বলা আছে 160, ওই জন্য আমি সুদের ডাইরেক্ট পার্থক্য নিলাম সমান 160। এবার দেখো আমি কমন নিতে পারি স্যার, এখানে 4 ইন্টু 8/100 কমন নেওয়া সম্ভব। পড়ে থাকবে কি P1 মাইনাস P2 সমানই 160। তাহলে P1 মাইনাস P2 সমান এখানে লেখা যায় স্যার 160, নিচে 100 ছিল তাহলে উপরে 100 চলে আসবে, উপরে ছিল 4 ইন্টু 8 তাহলে নিচে চলে আসবে 4 ইন্টু 8। দেখো এই জিনিসটাই এলো 4 8 32 যদি কাটি তাহলে 32 5 160, 5 ইন্টু 100 মানে 500 টাকা। তো এবার যদি তোমরা এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও, তারপরে তোমরা এই জিনিসটাও কিন্তু করে নিতে পারবে। ঠিক, তো এই জন্য বলি যে শর্ট পদ্ধতিতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি দেখে নাও যে বেসিকটা কি। এখন তোমাদের হাতে সময় আছে, তোমরা দেখে নাও এখন যে কীভাবে বেসিকটা হচ্ছে পরীক্ষাতে, তারপরে তোমরা অটোমেটিক্যালি নিজেরাই করতে পারবে। ঠিক, তো এই ছিল আমাদের যে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল হয়েছিল 2023 সালের মেন্সের কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো যথেষ্ট ভালো কোশ্চেন ছিল। বাকি যে ডাব্লিউবিপির সেটসগুলো আমি দেখেছি ওগুলো অতটাও টিপিক্যাল টাইপের আসেনি, বাট এই শিফটে কোশ্চেনগুলো যেটা মেন্সের কোশ্চেন সেটা কিন্তু একটা যথেষ্ট লেভেলের কোশ্চেন এসেছিলো। সেখানে আমি তোমাদেরকে দেখালাম যে একটা অঙ্ক যেটা XSQ YQ সেটা CGL-এ বারবার আসে, সেই অঙ্কটাও তোমাদের ডাব্লিউবিপিতেও দেওয়া হয়েছে। তাহলে প্রিপারেশন কিন্তু তোমরা সেভাবে নিজেদের বাড়াতে থাকো, কারণ নেক্সট আবার কী ধরনের কোশ্চেন আসবে সেটা কেউ জানে না। হাইও হতে পারে, লো হতে পারে, বাট আমাদেরকে সব রকমের জন্য কিন্তু রেডি থাকতে হবে। তো চলো, আশা করি এই ক্লাসটা সবাইকারই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা তো করে নিও। এরকম ভিডিও আবার তাহলে যখনই আমি আপলোড করবো তখন তোমরা দেখে নিতে পারবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের আরও কী হলে সুবিধা হবে, বা কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বা আরও কী করলে তোমাদের জন্য আরও ভালো আমি গাইডেন্স প্রোভাইড করতে পারবো বা আরও ভালোভাবে বোঝাতে পারবো। তো চলো, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আবার আমরা কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো।